নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো আমাদের প্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম বৈদ্যনাথ। শুনতে থাকুন আজকের গল্প বৈদ্যনাথ। 3 দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছে। এই ধরনের বর্ষা এবছর পড়ে নাই। ছাতিতে জল আটকায় না, কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি। রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে। সামনে দিনের বেলা আলো জ্বালানো, দোকানে দোকানে সামনের দিকে তেরপল ফেলা। পথে ঘাটে লোকজনও খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয়। আপিসে যাইতেছি, বেলা 10টা কি বড় জোর 10টা 15। সামনে যাইতে পারিতাম, কিন্তু এ বর্ষায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল। ট্রামলাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বউবাজারের মোড়ে। কে পিছন হইতে ডাকিয়া বলিল, দাদা, ও দাদা, শুনুন। আমাকেই ডাকিতেছেন নাকি? ফিরিয়াই চাহিয়া দেখিলাম, যে ডাকিতেছিল সে কাছে আসিল। বছর 15-16 বয়স। পরনের কাপড় যৎপরনাস্তি ময়লা, গায়ে 4-5 জায়গায় ছেঁড়া কোট, মাথার চুল রুক্ষ, ঝাঁকড়া, খালি পা, রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, চিনতে পারছেন না দাদা? আমি বদ্রীনাথ। ও, সেজ মামার ছেলে বোদে? এর বয়স যখন বছর 10 তখন ইহাকে দেখিয়াছিলাম। তারপর বছর 5-6 আর দেখি নাই। কিন্তু না দেখিলেও ইহার বিষয়ে সব শুনিয়াছি। অতি বদ ছোকরা। 10 বছর বয়সে বাড়ি হতে পলাইয়া হুগলিতে এখন যাত্রা দলে ঢোকে। বছরখানে খোঁজ খবর ছিল না। হঠাৎ রাজশাহী হইতে এক বেয়ারিং পত্র পাওয়া গেল যে বদ্রীনাথ টাইফয়েডে বড়। শেষ দেখা করিতে হইলে কালো বিলম্ব না করিয়া, ইত্যাদি। সেজ মামার ছেলের উপর তত টান ছিল না। তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রীপুত্র লইয়া কায়েমি সংসার পাতাইয়াছেন। প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক বা মরুক, তার পক্ষে সমান কথা। কিন্তু বদ্রীনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড় শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন। সে যাত্রা বদ্রীনাথ বাঁচিয়া উঠিল। চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল। কিন্তু মাস 3 মধ্যেই আবার উধাও, আবার নিখোঁজ। এবারও আর এক যাত্রা দলে বছরখানেক ঘুরিয়া বোধে নগদ 17টি টাকা হাতে করিয়া বাড়ি আসিল এবং সৎমায়ের কাছে জমা রাখিল। অত বড় ছেলে বাড়ি বসিয়া খায়, ও 2-3 দিন অন্তর সৎমায়ের কাছে পয়সা চাহিয়া লয়। আজ 8 আনা, কাল 3 আনা, তারপর দিন 1 টাকা। চুল ছাঁটিতে হইবে, সার তৈরি করিতে হইবে, বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে, নানা অজুহাত। আসলে জানা গেল যে বিড়ি সিগারেটে বৈদ্যনাথের মাসে প্রায় 4-5 টাকা লাগে। তাছাড়া চা, বাবুগিরি, সাবান, কলিকাতায় যাওয়া ইত্যাদি আছে। সেই 17 টাকার মধ্যে টাকা 2 সংসারের সাহায্যে লাগিয়াছিল। বাকিটা বদ্রীনাথের ব্যক্তিগত শখের খরচ যোগাইতে ব্যয়িত হয়। সেজ মামার সংসারের অবস্থা খুব সচ্ছল নয়। 2 টাকায় যখন বদ্রীনাথ 7 মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরো 2-4 টাকা আদায় করিল, তখন সেজ মামা স্পষ্ট জানাইয়া দিলেন, তাহাকে এরূপ ভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না। বদ্রীনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরো 7 মাস বসিয়া বসিয়া সংসারের অন্নধ্বংস করিল। খুব নিশ্চিন্ত মনেই করিল। আরো কয়েক টাকা সৎমায়ের নিকটে আদায় করিল। ওই মাত্র ভাই বোনেদের সঙ্গে ঝগড়া বিবাদ মারধর করিল। শেষে সেজ মামার বাড়ির শ্বশুর বাড়ির গ্রামে সেজ মামা ইদানিং বাস করিতেছিলেন। কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদির পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল।
সে আজ বছর দুই আগেকার কথা। কিন্তু এই সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা, বদ্রীনাথের শত্রুপক্ষের মুখে, অর্থাৎ তার সৎমা ও বাবার মুখে। বদ্রীনাথের সপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে, কিন্তু সে কথা আমি শুনি নাই। বদ্রীনাথকে আজ এই অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল। আমি বলিলাম, ভিজছিস কেন? আয় ছাতির মধ্যে। তারপর এই অবস্থায় কোথা? শ্রীরামপুরে যাসনি আর? শ্রীরামপুরে সেজ মামার শ্বশুর বাড়ি। বদ্রীনাথ রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিল। না দাদা, সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না। বলে, টাকা রোজগার করবি না তো বসে বসে তোকে খাওয়ায় কে? গিয়েছিলুম আষাঢ় মাসে, বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে। রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতুম, বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম, ভাত দাও, নইলে কি আমি না খেয়ে মরবো। মা চুপি চুপি খাইয়ে দিত। আবার এসে সারাদিন স্কুল ঘরে শুয়ে থাকতুম। এরকম করে কদিন কাটে। 17ই আষাঢ় বাড়ি থেকে বেরিয়েছি আবার। বলিলাম, এই কদিন ছিলি কোথায়? গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি। পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম, আজ এই এলুম। পথে পথেই ঘুরছি। পথে পথেই ঘুরছি কদিন। আমার তো আর টিকিট লাগে না। ধরবে কে? এই গাড়িতে চেকার এলো, ও গাড়িতে গিয়ে বসলুম। নিতান্ত ধরলে বললুম, গরিব, বিকিরি, পয়সা নেই। বললে নেমে যাও। নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চড়লুম। গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি। বৃষ্টিটা আবার জোরে আসিল। দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম। জিজ্ঞাসা করিলাম, তোর মামার বাড়ি যাস না কেন? শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো। ভালো তো, কিন্তু তারা আমায় দেখতে পারে না। সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো, ওখান থেকে মামার বাড়ি গেলুম। বড় মামা বললে, এখানে কি জন্যে এলি? দিদিমা বললে, যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে, তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের? তুই আর এখানে আসিস নে। সেই থেকে আর যাই নে। একটা খাবারের দোকানে বসাইয়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম। সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল, তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই বোধ হয়। মনে কষ্ট হইল। ছোঁড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ। এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে। দূর দূর করিয়া শিয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে, এমনকি নিজের বাবা পর্যন্ত। বেচারি তবে যায় কোথায়? বলিলেই তো হইল না। ভাবিয়া চিন্তিয়া বলিলাম, এক কাজ করো বোধে, তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক। চল, আমি তোকে টিকিট কেটে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সেখানে বাড়ির ছেলের মতন থাকবি, কোনো কষ্ট হবে না। চল। টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্রীনাথের হাতে আনা 2 পয়সা দিয়া বলিলাম, পথে যদি দরকার হয় রইল তোর কাছে। শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদ্রীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে। কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে। বদ্রীনাথের চেহারারও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে। মাথার চুল 10 আনা 6 আনা চাঁটা, বেশ টেরি কাটা। পথের মোড়ে সাঁকোর উপর বসিয়া বিড়ি খাইতেছিল। আমাকে দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল। দাদা ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম। দুপুরের পরে সেখানে ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি। বদ্রীনাথ ব্যগ্রভাবে হাত বাড়াইয়া বলিল, ও সাবান কি করবে দাদা? দিন দিন, দিন না। আমি একটু অবাক হইয়া গেলাম। 16-17 বছরের ছেলে, নিতান্ত খোকাটি নয়। 7-8 বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইঝি হয়। তার জিনিস কাড়িয়া লইতে যায়, আর বিশেষ করিয়া আমার হাত হইতে। পাঁচিকে বলিলাম, পাঁচি, এ সাবানখানা তোর কাকাকে দে।
তোর জন্যে এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেব কোনো, কেমন তো? মাঝি আমার কথার প্রতিবাদ করিল না, নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। সাবানখানা বদ্রীনাথ লোভলোলুপ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল। মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল। 2 দিন পরে দেখিলাম বদ্রীনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে। কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুঁড়া করিব, কাহাকেও বলিতেছে পিঠে জল বিছুটি দিব ইত্যাদি। হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে, কেউ বা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাঁটিবে না, কেহ বা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না, কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাইয়াছে। এইসব তাহাদের অপরাধ। ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে, এ আমি একেবারে পছন্দ করি না। বদ্রীনাথকে ডাকিয়া বলিয়াছিলাম, ওদের কথায় তোর থাকবার দরকার কি রে বোধে? ওরা যা খুশি করুক না, তুই ওরকম করে বকিস না ওদের। মাঝে আর একবার রানাঘাটে গেলাম। বদ্রীনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম, বদ্রীনাথ কোথায়, দেখছি নে যে। শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না, দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র। স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা, সেখানে দিনরাত বসিয়া ইয়ার্কি দেয়। বাড়ির ছেলে মেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল। দাদার মেয়ে বলিল, আমার যে সাবানখানা বদ্রীনাথ কাকা কেড়ে নিয়েছে, বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো। সন্ধ্যার সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি। বদ্রীনাথ আসিয়া বলিল, 4 আনা পয়সা দিন, বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে। বদ্রীনাথের উপরে মনটা তত প্রসন্ন ছিল না, কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম, যাই হোক, দুষ্টুমি করুক আর যাই করুক, মাসার একটু আধটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে। বয়স কম, দুষ্টুমি একটু আধটু করেই থাকে। 2-3 দিন পরে বৌদি আবার কতগুলি নতুন অভিযোগ বদ্রীনাথের বিরুদ্ধে যখন আনিলেন, তখন ওই কথাই আমি বলিলাম। বৌদি বলিলেন, ও মা, কবে কোন কাজ করে ও? কে বলেছে তোমায় ঠাকুরপো? শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে ইয়ার্কি দেওয়া, এছাড়া আর কি কাজ ওর? বলিলাম, কেন, হাট বাজার তো প্রায়ই করে। এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে বলেছিলে, আলু নাকি? এর আগেও তো অনেকবার। নদীদি বিস্মিত হইয়া বলিলেন, আমি? কবে? কই, আমার তো মনে হয় না। কে বললে? আমি বলিলাম, বলবে আবার কে? আচ্ছা দাঁড়াও, ভিজিয়ে দিচ্ছি। আমার মনেও কেমন সন্দেহ হইল। বদ্রীনাথকে ডাকাইলাম, কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না। বৌদিদি বলিলেন, তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদ্রীনাথকে কখনো কিছু কিনিয়া আনিতে তিনি দেন নাই। তখন মনে পড়িল, বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফরমাসে ছুতায় আমার নিকট হইতে 2 আনা 4 আনা অনেকবার আদায় করিয়াছে। প্রায় যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসে আড্ডা দিই, সেই সময় গিয়া চায়। উফ, ছোকরা যে কি ধরিবাজ! ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল, তখন পয়সা চাহিল আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাইব না। কেন পয়সা, কিসের জন্য পয়সা, অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব। ভাবিলাম, ছোঁড়াকে এমন শিক্ষা দিব যাহাতে ও পথে আর কখনো না যায়। কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম, তখনও পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই। পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে। বদ্রীনাথের কথা তখন নানা কাজে একটু চাপা পড়িয়া গিয়াছে, তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে। পূজার অল্পই দেরি। রানাঘাটের বাজারে প্রতি বছরই কাপড় চোপড় কিনি, কে বহিয়া আনে কলিকাতা হইতে। হইল না হয় 2-1 পয়সা দর বেশি। বাড়ির ছেলে মেয়ে সঙ্গে লইয়া
কাপড়ের দোকানে গিয়া পছন্দসই জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে। কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয়। মতিলাল আর্জি পেশ করিল, তাহার কাপড় চাই, জুতা চাই, শার্ট চাই, গামছা চাই, একটা টিনের তোরঙ্গ চাই। দেখিলাম অনেক টাকার খেলা। তোরঙ্গের কি দরকার এখন? থাক এখন, পুজোর পর দেখা যাইবে। দুজোড়া কাপড় কেন? এখন এক জোড়াই চলুক। একটা শার্টেই পূজা কাটিয়া যাইবে এখন। জুতা একেবারেই নাই। পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিনে বাড়ি। পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল। বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসাব লিখিতেছি, বাহির হইতে অপরিচিত চড়া গলায় কে বলিল, এইটা কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি? জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম, আমারই নাম, কি চাই? মড়ই পোড়া বামুনের মতো চেহারা, একটা পাকশিটে করণের লোক ঘরে প্রবেশ করিল। মাথার চুল কাঁচায় পাকায় মেশানো, আর লম্বা লম্বা, গায়ে আতময়লা গেঞ্জির উপরে একটা চাদর। হাঁচড় করিয়া নমস্কার করিয়া বলিল, ভালোই হলো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। প্রণাম হই চৌধুরী মশাই। কথাটা বলতেই হয় শেষকালটা। আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে। মিশিত হইয়া বলিলাম, আমার ছোট ভাই সুরেন? হ্যাঁ, ওই যে লম্বা, একহারা কালো মতো চেহারা, ছোকরা 16-17 বছর বয়স। বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে। বলিলাম, হ্যাঁ, কি করেছে শুনি? কি আর করবে, সর্বনাশ করেছে মশাই। আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানার দোকান দেখেছেন বোধ হয়। বাবু তো ওইখান দিয়েই যান আসেন। আমার নাম রতন ঠাকুর, শ্রীরাম রতন মারুজ্জে। আগে পরিচয় দিতে লজ্জা হয়, কি করি, পেটের দায়ে। আমি বাধা দিয়া বলিলাম, তারপর কি হয়েছে বলছিলেন? সে এক লম্বা গল্প করিয়া গেল। বদিনাথ ওখানে বসিয়া আড্ডা দিত। আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেইখানে খুব খাতির জমাইয়াছিল। বলিত, দাদার সঙ্গে বনিতেছে না, শীঘ্রই সে নাকি পৃথক হইবে। রাধা বল্লভ তলায় একখানা বাড়ি আছে, তাহারই ভাগে পড়িবে সেখানা। তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে। কিছু মূলধন ফেলিতেও রাজি আছে। রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত। এরকম আজ মাস 2 চলিয়া আসিতেছে। রতন কোনো অবিশ্বাস করিত না। ইদানিং রতন তাহারই উপর কিনা বেচার ভার দিয়া হয়তো 2-5 ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত। গত করল রতন চাকদায় গিয়াছিল কি কাজে, বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল। আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে 26 টাকা 13 আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে। নিশ্চয়ই এই বদ্রীনাথ ছাড়া আর কাহারও কাজ নয়, হইতেই পারে না। তাই সে সকালে ছুটিয়া আমার কাছে আসিয়াছে। কোনো রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম। যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাকে প্রশ্রয় দিয়াছে, তখন সে আমার যেই হোক, টাকা মারা যাইবে না রতনের, না হয় আমি নিজেই দিব। বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না। ঘরের ভিতর তর্কাতর্কি, কথা কাটাকাটি আমি পছন্দ করি না। রতন চলিয়া গেলে বদ্রীনাথকে ডাকাইয়া বলিলাম, আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ, তুমি অন্য জায়গা দেখে নাও। বিকালে বদ্রীনাথ ফোঁটা পুটি লইয়া বিদায় হইল। ওর পরে বদ্রীনাথকে দেখি নাই আর অনেক দিন। মাস 5-6 পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি। ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদ্রীনাথ। ব্যাপার কি?
সেজ মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন। গত শনিবারেও দেখা করিয়া আসিলাম। তবে বদ্রীনাথের গলায় কাঁচা কিসের? ব্যাপার ভালো করে বুঝিবার পূর্বে বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে। তাহার আর কেহ নাই, কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে। ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না। অতএব ইত্যাদি। আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সেই কামরা হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম। কি বিপদ, কি বিপদ! এমন বিপদেও মানুষে পড়ে। একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম। বড় মামা বলিলেন, ওর কথা আর বলো না। মধ্যে কি মাসটা এখানে তো এলো, তোমার মামিমা বললেন, বোদে তুই তো এলি, তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি। আমার কিন্তু ভয় হচ্ছে রে। বোদে বললে, আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা। টুনুর গলার হার, ছোট কুকির বালা সামলে রেখো। তোমার মামিমা তখনই তাদের হার বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পুরলেন। খুব সকালে বদ্রীনাথ চলে গেল। আমি তখনও মশারির মধ্যে শুয়ে। একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুঁকোটা ঘরের কোণে নেই। খোঁজ খোঁজ আর খোঁজ, কার কীর্তি বুঝতে বাকি রইল না। সেই থেকে আর তাকে দেখি না। ছোকরাটা এমন করে উচ্ছনে গেল। ওর বাবারও দোষ নেই, ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল, কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাধ্যি? পুজোর পরে সেজ মামার পত্রে জানিলাম দত্তপুকুরে জমিদারি কাছারি হইতে একখানা পুরানো কাপড় চুরি করিবার ফলে বদ্রীনাথের জেল হইয়াছে 3 মাস। জেল হইতে বাহির হইবার অনেকদিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল। সবার মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে। কি করিয়া তাহারা এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না, কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে। দিন 2-3 বাসায় থাকিল। একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়া গল্প করিতেছিল। বৌদিদি আসিয়া বলিলেন, বোদে এই বাটি রহিল, আর ঠাকুরপুর কাছ থেকে 10টা পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো। বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে। বদ্রীনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে গুজিয়া বাহির হইয়া গেল। সকাল 7:30টার বেশি নয়। বদ্রীনাথের সঙ্গে পুনরায় দেখা বছরখানেক পরে। হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্নছাড়া মূর্তি, খালি পা, বড় বড় ঝাঁকড়া রুক্ষ চুল, যেমন ময়লা কাপড় পরনে ততোধিক ময়লা জামা গায়ে। প্রথম কথাই আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল, হ্যাঁ রে বোদে, বাটিটা কি করলি রে? এই 1 বছর যেন ওই কথাটা জানিবার জন্যই হাঁ করিয়াছিলাম। বদ্রীনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার 2-1বার চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইল এবং হঠাৎ সুরুৎ করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। শেষ হলো আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বৈদ্যনাথ। যারা এই চ্যানেলে পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আপনাদের মতামত জানাতে থাকুন কমেন্ট বক্সে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।